কি কেমন আছেন আপনারা? হাজির হয়ে গেলাম সিভিক সেন্সে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা একটা অন্য টাইপের ব্লগ শুরু করছি, সেটা হচ্ছে আমরা যাচ্ছি উত্তরাখণ্ড ঘুরতে। এখন বাজে সকাল 6:20 আর আমাদের প্ল্যান ছিল সকাল 5টায় বেরোনো, কিন্তু একটু লেট হয়ে গেছে। বাচ্চা থাকলে, সঙ্গে থাকলে যা হয়, তো লেট করে আমাদের বেরোতে বেরোতে এখন 6:20 বাজে। 6:30 নাগাদ আমরা জার্নি শুরু করব। গাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, স্টার্ট দিয়ে দিয়েছি, কোল্ড স্টার্ট চলছে গাড়ির। আর আপনারা নিশ্চয়ই জানেন যে গাড়ি সকালবেলা প্রথম স্টার্টটা কিন্তু কোল্ড স্টার্ট করা খুব প্রয়োজন, তো সেইটাই চলছে। আর এরপরে জাস্ট লাগেজটা তুলে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো ফুয়েল আপ আমরা কালকে করে রেখেছি, আর এখন রিসেট করে দিই। অ্যাভারেজে রিসেট করলাম, আর অ্যাভারেজ বিও রিসেট করলাম। আমাদের পুরো ট্রিপের মাইলেজ আমরা ট্র্যাক করব। আর আজকের আমাদের গন্তব্য এখান থেকে আলমোড়া ঠিক না, আলমোড়া পেরিয়ে আর একটু এগিয়ে কাসার দেবী টেম্পল বলে একটা জায়গা আছে, তো আমি আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এখান থেকে আমার গুগল ম্যাপ দেখাচ্ছে 10:30-11 ঘন্টা লাগবে, তো আর একটু বেশিই লাগবে। আর এখন 6:30 বেজে গেছে, সন্ধ্যে হয়ে যাবে আমাদের পৌঁছতে। রাস্তা কেমন জ্যাম পাবো জানি না, দেখা যাক, আগে যেতে যেতেই বুঝতে পারবো। রাস্তাও জানি না, বেশিরভাগটাই সিঙ্গেল রোড আছে। এখান থেকে 100 কিলোমিটার মতো, 80-90 কিলোমিটার মতো হাইওয়ে জিটি রোড ধরেই আমরা এগোবো। তারপর আমরা কনৌজের আগে থেকে আমরা কিন্তু কাট নিয়ে সিঙ্গেল রোডে ঢুকে যাব। আর টোটাল ট্রিপ হচ্ছে 470 কিলোমিটারের, অর্থাৎ 350 থেকে 400 কিলোমিটার হচ্ছে সিঙ্গেল রোডের ট্রিপ থাকবে। তো চলুন শুরু করা যাক। তাহলে রেডি তো? চলো শুরু করা যাক। বাবা চলো, রেডি তুমি? চলো, টাটা বলো, টাটা বলো, গণপতি বাপ্পা মরিয়া। তো আমরা যাত্রা শুরু করছি, এই আমাদের যাত্রা শুরু হচ্ছে এখন। তো সিটি পেরিয়ে আমরা এই উঠে গেলাম হাইওয়েতে। আর কানপুর এখন প্রচণ্ড গরম, এই উইকে 43-44 এরকম দেখাচ্ছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ডে টাইমে আমি জানি আরও 2-3 ডিগ্রি বেশি হয়ে যাবে। আর এই দেখুন হাইওয়ের ওপর কীভাবে রাস্তা পার করছে, দেখেন কী অবস্থা। তো যাই হোক, গাড়ি ক্রুজ কন্ট্রোলে চলছে, আর এখানে অটোও চলছে হাইওয়েতে। তো এই সিটি ছেড়ে হাইওয়েতে ওঠার মজাই আলাদা। আর কানপুর শহর খুবই একটা কনজেস্টেড সিটি, ট্রাফিক খুবই কম, কম বলছি, ট্রাফিক হচ্ছে অত্যন্ত কনজেস্টেড। আর কেউ নিয়ম মানে না ট্রাফিকে, এটা একটা খুব বড়ো ব্যাপার। আর যে কারণে হচ্ছে খুব উল্টো পাল্টা, মানে যেখানে গাড়ি এত নেই কিন্তু অযথা অপ্রয়োজনীয় জ্যাম প্রচুর তৈরি হয়ে যায়। এই সময় একটা জিনিস তো স্বীকার করতেই হবে, সেটা হচ্ছে রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে, এর জন্য কিন্তু পুরো ক্রেডিট দেওয়া যাবে আমাদের নীতিন গডকরি সাহেবের। আর সত্যি মানে এত অসাধারণ রাস্তা হয়ে গেছে, দেখুন রাস্তা দেখুন। এই রাস্তায় গাড়ি চালিয়ে মজাই আলাদা। আর সত্যি বলতে কি, এটা এইটুকু স্টেজ না, পুরো রাস্তাটাই এরকম। মানে পুরো রাস্তা, মানে যত হাইওয়ে আছে ন্যাশনাল হাইওয়ে, তার মানে বেশিরভাগই এরকমই রাস্তা, এত সুন্দর রাস্তা হয়ে গেছে। আর যেগুলো এখনও হয়নি সেগুলো সবই কাজ চলছে, আগামী কয়েক বছরের মধ্যে সব এরকম রাস্তাই হয়ে যাবে। মানে এক্সপ্রেসওয়ে আর হাইওয়ের মধ্যে কোনো তফাৎ নেই, এই রাস্তার কোয়ালিটি দেখা যায় অপূর্ব। দেখুন কি ভালো লাগে। এখন এই যে হালকা হালকা রোদ আসছে, এই রোদটা কিন্তু একটু পরে এই রোদটার সহ্য করা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে, কিন্তু এখন এই মুহূর্তে এই রোদটা বেশ সুন্দর লাগছে, রাস্তা পড়ছে আর রাস্তা বেশ একটা শাইনি একটা ভাব আসছে রাস্তার মধ্যে। এক্সিলেন্ট। সত্যি বলতে কি, এই শুধু রাস্তা করার জন্য লাস্ট 5-7 বছর বা 10 বছরের রাস্তার যা উন্নতি হয়েছে ভারতবর্ষে, শুধু এর জন্য নীতিন গডকরিকে একটা আমার মতে মনে হয় যে ভারতরত্ন দেওয়া উচিত। এবং অসাধারণ মানে এই একটা স্পেশালি আমি বলবো, নাম করবো এই মিনিস্ট্রিটার। এত সুন্দর কাজ হয়েছে, অপূর্ব কাজ হয়েছে। অটল বিহারীজির যে ভিশন ছিল, সেই ভিশনটাকে উনি আগে এগিয়ে নিয়ে চলছেন। আর সত্যি এই রাস্তা দিয়ে, মানে আমাদের ভারতবর্ষের রাস্তা নিয়ে এখন কিন্তু সত্যি গর্ব করার মতো। যে কোনো বিদেশের রাস্তার মতোই ভারতবর্ষের রাস্তা এখন সুন্দর। দেখুন রাস্তাটা,
অপূর্ব অপূর্ব, এক্সেলেন্ট। এই হচ্ছে হাইওয়ের মজা। দেখুন সামনে রাস্তাটা কি সুন্দর, উপর নিচ ঢেউ, একবার উঠছে একবার নামছে। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি জানি না, বাট সত্যি। আর প্রতিবার যখন আমরা এরকম জার্নিতে বেরোই না, একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকে, তাই না বলো পিউ? সকাল সকাল মানে রাস্তায় বেরোবো এটা ভাবলে একটা অন্যরকম লাগে। এটাই মজা, মানে কোথায় গেলাম কি করলাম, হ্যাঁ কোথায় গেলাম কি করলাম সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই যে বেরোবো যাবো রাস্তা দিয়ে চালিয়ে এতটা রাস্তা এনজয় করতে করতে যাবো। আর এই জার্নিতে না আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা 70-75 আরামসে যাবো। আমাদের যেমন বাড়ি যাওয়ার সময় তাড়াহুড়ো হয়ে যায়, কারণ আমাদের দিনের দিন পৌঁছতে হয়, আর 1050 কিলোমিটারের জার্নি থাকে, সেইটা এখানে নেই। কাজেই বিশাল স্পিডে বা রাস্তা এনজয় করতে করতে যেতে পারবো না এমন কোনো ব্যাপার না, আরামসে এনজয় করতে করতে যাব। আর এই যে আনন্দটা না ঘুরতে যাওয়ার, এই রাস্তায় বেরোনোর মজাটাই আলাদা। বাকি তো ডেস্টিনেশানে কী করলেন, কোথায় গেলেন, কোথায় থাকলেন, ইটস নট ইম্পর্টেন্ট, জার্নি ইজ ইম্পর্টেন্ট। তো এই জার্নিটারই মজা, এর আমেজটাই হচ্ছে ঘুরতে যাওয়ার আমেজ। আর এই কারণেই বারবার বেরিয়ে পড়া, প্রতিবারের মতোই এবারেও সেই আমেজই রয়েছে, একটা অন্যরকম আনন্দ, অন্যরকম অনুভূতি। একটা নতুন রাস্তায় যাব, নতুন দেখতে দেখতে যাব, অজানা অচেনা। আর এই এক্সাইটমেন্টে আমরা বেরিয়ে পড়ি। গতকাল অনেক রাত অবধি, পিউ তুমি কটা 1:30টার সময় শুয়েছো না? পিউ 1:30টার সময় শুয়েছে, আর আমিও 1টা বেজে গেছিলো শুতে, কারণ এইসব লাগেজ ফাগেজ, আর বাচ্চা থাকলে যা হয়, প্রচুর বাচ্চার জন্য স্পেশাল সব জিনিসপত্র, ওর কুকার, ওর রান্নার জিনিসপত্র। আমরা থাকার স্টেগুলো এমন জায়গায় করেছি যেখানে আমাদের কিন্তু কিচেন থাকবে, কারণ এটা আমার ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট। এখন ছেলেটা তো আমার বাইরে খায় না, খুব ছোটো, তো সেইভাবে করা। তো এইসব এত পরিশ্রম করে আজ সকালবেলা সব প্যাকিং করা, হ্যাঁ কালকে অফিস থেকে এসে এইসবগুলো করেছি, সাজানো গুছানো বা যা যা কাজ ছিল সেগুলো সব এক এক করে করা হয়েছে। গ্রোসারি স্টোর থেকে সব টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে। কিন্তু তারপরেও তারপরে এই যে মানে এক্সাইটমেন্ট, এটাই হচ্ছে আসল আনন্দ, আসল মজা ঘুরতে যাওয়ার, এটাই আসল মজা। আর রাস্তা দেখুন, আর কি বলবো রাস্তা নিয়ে। তবে এক্ষুনি প্রশংসা করছিলাম, টোলটা কিন্তু অত্যধিক বেশি। আমার মনে হয় যে প্রতি কিলোমিটারে 50 থেকে 75 পয়সার বেশি টোল হওয়া উচিত। মানে 1000 কিলোমিটার গেলে 500 থেকে 750 টাকা টোল ঠিকঠাক। আপনাদের কি মনে হয় জানাবেন। আর এখন কিন্তু এই টোলের রেটটা কিন্তু আপনার প্রতি 1000 কিলোমিটারে 1700-1800 থেকে কোথাও 2200-2400 টাকা অবধিও রয়েছে, যেটা খুবই হাই বলে আমার মনে হয়। কারণ অলরেডি পেট্রোল বা ডিজেলের দাম অলরেডি কতটা বেড়ে গেছে, একটা 100 টাকার ওপর। তার ওপর আবার যদি এরকম একটা টোলও দিতে হয়, তো খুবই মুশকিল। তো এই বিষয়টা আশা করব যে গডকারিজি উনি এই বিষয়টা মাথায় রাখবেন। বাকি তো সত্যি রাস্তা দেখুন, কি বলবো আর, দেখুন জাস্ট মাখন, বোঝাই যায় না কখন। সারাদিন যদি আপনি এই রাস্তায় চলেন, আপনার কোনো রকম ক্লান্তি বা কিছুই আসবে না, মাখনের মতো রাস্তা। কি বাবা, কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি বাবা? ঈশান মিঠু, ও ঈশান মিঠু, আমরা কোথায় যাচ্ছি বলো, কোথায় যাচ্ছি? কোথায় ঘুরতে যাচ্ছি বলো, কোথায় যাচ্ছি বলো? পাহাড়। আর এই গরমে অতিষ্ঠ হয়েই আমাদের হিমালয় দর্শন, হিমালয় কলিং। আর এই সময় একদম পারফেক্ট সময়, আমি বেশ ওয়েদার নিয়ে খুব রিসার্চ করেই এই জায়গাটা করছি। তবে ওখানে জানি না গিয়ে কেমন পাবো, আশা করছি একটু এরকম ক্লিয়ারই থাকবে। পাহাড় এরকম ক্লিয়ার ওয়েদার খুব ভালো লাগে, কারণ সে দূরে দূরে যে পিকগুলো সাদা একদম বরফে ঢাকা পিক, সেইগুলো এরকম ক্লিয়ার আকাশ থাকলেই দেখতে পাবো। আর মেঘলা থাকলে সেগুলো ঢাকা পড়ে যাবে। আর পাহাড়ে বৃষ্টি একদমই সেটা এক্সপেক্টেড নয়। ঘুরতে গেলে একদম পাহাড়ে বৃষ্টি না চাওয়াই উচিত, কারণ পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু এক ধাক্কায় যে টেম্পারেচার যেটা, সেটা কিন্তু 10 থেকে 15 ডিগ্রি নেমে যায়। আর যেখানে তো স্বাভাবিক টেম্পারেচার আমরা 15 থাকবে, সেখানে হয়তো 0তেও চলে যেতে পারে বৃষ্টি হলে, টানা যদি ভালো রকম বৃষ্টি হয়। তো যে কারণে ঘুরতে গেলে পাহাড়ে একদম বৃষ্টি খুবই বাজে জিনিস। তো বৃষ্টি আমরা চাইবো যেন না হোক। ওয়েদার ফোরকাস্ট সেরকমই বলছে যে আগামী আমরা যে কদিন থাকবো সে কদিন
বৃষ্টি থাকবে না। আর আমরা খুব যে লম্বা ট্যুরে যাচ্ছি তা নয়, শর্ট ট্যুরেই যাচ্ছি। আর এখান থেকে আমার কানপুরের বাড়ি থেকে খুব একটা দূরেও নয়, কলকাতা থেকে গেলে হয়তো এতটা শর্ট ট্রিপে ভালো লাগতো না, কিন্তু যেহেতু কানপুরের বাড়ি থেকে আমার খুব একটা দূর নয়, 10-10.5 ঘন্টার ডিস্টেন্স। উত্তরাখণ্ড না, মানে একদম আলমোড়া পৌঁছে যাচ্ছি 10 ঘন্টায়। তো সেই কারণে শর্ট ট্রিপে কোনো অসুবিধা, আমাদের 4 দিনের ট্রিপ আপাতত। তো প্রথম আজকের গন্তব্য তো আলমোড়া, তারপর কোথায় যাব সেটাও জানাবো। তো আজকে রাস্তার অনুভূতি এবং এক্সপিরিয়েন্স আপনাদের দেখাতে থাকবো, সঙ্গে থাকুন। তো আমরা এখন কনৌজ ঢুকছি। কনৌজ সেই যে আমরা ইতিহাসে পড়েছিলাম না, কি জানো, কনৌজের রাজা হর্ষবর্ধন না, তো সেই কনৌজ। 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, 103 কিলোমিটার মতো চলছে। আর এই হচ্ছে অ্যালট্রোজের হাইওয়ে মাইলেজ 25.9, 26 MID-তে দেখাচ্ছে। তো আমরা মোটামুটি 75 থেকে 80 এই স্পিডেই চলছি। ইকো মোডে ক্রুজ কন্ট্রোল, এসি অন, 22 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে ব্লোয়ার স্পিড, একে সেট করা আছে। আর 26-এর কাছাকাছি মাইলেজ MID-তে দেখাচ্ছে। এটা অ্যাকচুয়াল ট্যাঙ্ক টু ট্যাঙ্ক 25 মতো পাওয়া যাবে, কারণ 1 কিলোমিটার মতো ডিফারেন্স আমি দেখেছি, বহুবার এটা টেস্ট করে দেখেছি। তো আমরা এই মোটামুটি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে হাইওয়ে ছেড়ে এবার আমরা সিঙ্গেল রোডে ঢুকে যাব। আর যত বেলা বাড়ছে দেখুন, রোদের তেজও তত বাড়ছে। তো হাইওয়ে ছেড়ে এখন আমরা এরকম সিঙ্গেল রোডে ঢুকে পড়েছি। আর এখন দেখুন, এই যে দেখাচ্ছে 354 কিলোমিটার এখনও বাকি আছে। টাইম দেখাচ্ছে বিকেল 5টা 24, 8.5 ঘন্টা, 8 ঘন্টা 40 মিনিট বাকি। তো এই 350 কিলোমিটার এরকম সিঙ্গেল রোডেই চলবে। আর এর লাস্ট 100 কিলোমিটার কিন্তু পাহাড়ে, কারণ আমরা হলদিওয়ানি পেরোলেই আমরা কিন্তু পাহাড়ে উঠে পড়বো। আর তারপর থেকে পুরো আলমোড়া অবধি পাহাড়ের উপর দিয়ে যাওয়া। তো 350-এর মধ্যে ধরে নিতে পারি যে 250 কিলোমিটার এরকম সিঙ্গেল রোড। এখন অবধি আমরা 186 কিলোমিটার চলে এসেছি। আর এইটাই রাস্তা, স্টেট হাইওয়ে রাস্তা কিন্তু খুব ভালো, এই পোর্শনের রাস্তা ভীষণ ভালো পেয়েছি। আর এইখানে এরকম সিঙ্গেল রোড হলেও খুবই ভালো রাস্তা। এর আগে আধা ঘন্টা আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি একটা রাস্তার ধারে একটা দোকান থেকে, সেইখানে আমরা চা খেলাম কুল্লারে, মানে মাটির বড় বড় ভাঁড়ে। দারুণ দারুণ করেছিল চাটা। আর তার সঙ্গে একটু আমরা পকোড়া টকোড়া নিয়েছিলাম ঘর থেকে, ব্রেড বাটার আর কলা আনাই ছিল। তো ওইগুলো দিয়ে হলো। আর এত গরম বাইরে, জাস্ট আগুন ছুটছে আগুন, যে কারণে আমি ক্যামেরা করতে পারিনি। আর তাছাড়া বাচ্চাটা ছিল, তো সব কিছু একসাথে হ্যান্ডেল করা মুশকিল হয়ে যায়, খাচ্ছিলাম তো তার সঙ্গে ক্যামেরা একসঙ্গে করা একটু মুশকিলের ব্যাপার, যে কারণে ক্যামেরা করতে পারিনি। কিন্তু বাইরে এত গরম যে বাইরে আর মানে দাঁড়াতে ইচ্ছা করছে না। তো আমাদের প্ল্যান নেই, একেবারে দুপুরবেলা লাঞ্চের ব্রেক নেবো। দেখা যাক, যদি মাঝখানে বায়ো ব্রেক নিতে হয় সেটা আলাদা ব্যাপার, নাহলে সেই লাঞ্চের ব্রেক হলদিওয়ানির আশপাশে কোথাও নেবার আমাদের ইচ্ছা। তো প্রায় কাছাকাছি এসে গেছি। আর এই যে এখান থেকে দেখাচ্ছে হলদিওয়ানি 45, আলমোড়া 134, বাগেশ্বর 206। তো এই যে বোর্ডে দেখাচ্ছে। আর আমরা হলদিওয়ানি থেকে আমরা লাঞ্চ করে নেবো, হলদিওয়ানি বা ওর আশপাশে কোথাও থেকে। রিফুয়েলিং করারও আছে, কারণ পাহাড়ে মোটামুটি রিফুয়েলিংয়ের একটু সমস্যা নেই, মানে আছে বলবো না, কিন্তু অনেক সময় বিভিন্ন পাম্পে ফুয়েল থাকে না, এরকম একটা মানে সিচুয়েশান তৈরি হয়। হলদিওয়ানি বাইপাস এটা। আর বাইপাস পেরিয়ে এখন আমরা এগোচ্ছি। রাস্তা একটা হোটেলে খোঁজে আছি, সেখানে লাঞ্চ করব। আর সামনে দেখুন পাহাড় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ক্যামেরায়, আবজা হয়ে ভালো রকমভাবে পাহাড় দেখা যাচ্ছে। আর এই পাহাড় দেখলেই মনটা ভালো হয়ে যায়, কারণ গরমকালে পাহাড়ের আকর্ষণই আলাদা। তো এই হচ্ছে হিমালয়ের বিউটি, অপূর্ব এক্সেলেন্ট, কি বলবো, ভাষায় বলা যাবে না, এত সুন্দর লাগছে। আর এই লাঞ্চ করলাম আমরা একটু আগে, লাঞ্চ করলাম
মিক্স ভেজ আর রুটি দিয়ে লাঞ্চ করলাম। একটা ভেজ, আমরা অ্যাকচুয়ালি ননভেজ খুঁজছিলাম কিন্তু ননভেজ পাইনি, আমরা একটা ভেজ রেস্তোরাঁ পেলাম কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো। আর সামনে বেশ খানিকটা জ্যাম দেখছিলাম ম্যাপে, তো সেই কারণে আমরা একটা হাতের সামনে ঠিকঠাক ভালো রেস্তোরাঁ থেকে ঢুকে পড়ে আমরা লাঞ্চ করে নিয়েছি এবং ওখানে প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। আর তারপর দেখুন এই কাঠগোদামে কী অবস্থা, এই যেখানে ম্যাপে দেখা 18 মিনিট প্লাস, আর এরকম এই লাইনের অবস্থা। তো এই একটা আছে, আর ম্যাপে একটা দেখছিলাম এতে ওই ভীমতালের ওদিকে ভাওয়ালি বলে একটা জায়গা আছে ভীমতাল পেরিয়ে, ওইখানেও দেখছিলাম প্রচুর জ্যাম পাওয়া যাবে। তো এই দুটো কারণে আমাদের এখন ইটিএ বেড়ে গিয়ে দেখাচ্ছে রাত্রি 7:25, মানে এই টাইমে আমরা পৌঁছবো আমাদের ডেস্টিনেশান। দেখা যাক এখন কী হয়। পাক্কা 24-25 মিনিটের জ্যাম পেরিয়ে আমরা এখন উঠে পড়েছি পাহাড়ে, আর এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি ভীমতালের দিকে। ভীমতাল এখান থেকে আর হয়তো 10 মিনিট মতো লাগবে। গাড়ি প্রচুর আছে, ফুল সিজন তো প্রচুর গাড়ি, প্রচুর এত গাড়ি ঢুকছে মানে লাইন দিয়ে গাড়ি। আর এদিককার একটা অদ্ভুত হচ্ছে এখানে রাস্তা খুব সরু, আর ওঠা নামা খুব রাস্তা, মানে সমতল একদমই নয়। মানে কিছু কিছু জায়গায় আছে যেখানে পাহাড়ে একবার চলে গেলে কিছুটা সমতল চলে, তারপর আবার ওঠে আবার নামে। এখানে পুরোটাই উঁচু নিচু, মানে রাস্তা পুরো রাস্তাতে স্লোপিং, সমান চলার কোনো ব্যাপার নেই, কনস্ট্যান্টলি গিয়ার চেঞ্জ করতে হয়। আর এখন আমি এই যে চলছি, এটা 3rd গিয়ারে চলছে গাড়ি, কিন্তু এখানে সেকেন্ডে শিফট করতে হবে। উঠে গেল সেকেন্ডে শিফট করে, জানি না ক্যামেরায় কতটা দেখা গেল, কিন্তু ভালোই ওটা ছিল। 3rd-এ উঠতো না, উঠতে হয়তো, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে মোমেন্টাম ব্রেক করতো। শার্প টার্ন প্রচুর, এক তো রাস্তা যেমন ন্যারো, তার সাথে সাথে প্রচুর শার্প টার্ন আছে এই রাস্তাটা, যেটা হচ্ছে কাঠগোদাম হয়ে ভীমতাল হয়ে যে রাস্তাটা ঢুকছে আর কি আলমোড়ার দিকে। এই সামনে আবার একটা হেয়ার পিন আসছে, সেইখানে আবার আমায় সেকেন্ডে শিফট করতে হবে, আর প্রয়োজন পড়লে ফার্স্টেও দিতে হতে পারে যদি খুব স্টিপ হয়। এই যে গাড়ি স্লো হলো, এখানে কিন্তু মোমেন্টাম ব্রেক হলো, তো যে সেকেন্ডে উঠে যাবে, সেকেন্ডে অসুবিধা নেই, উঠে গেল কোনো ব্যাপার না। তো সেকেন্ডে উঠে যায় কোনো অসুবিধা নেই, আর না হলে গাড়ির গতি বুঝে আরপিএম বুঝে ফার্স্টে ডাউন করে নিতে হবে 1st গিয়ারে। এইসব টার্নগুলো মোমেন্টাম থাকলে 3rd 4th গিয়ারে উঠে যাবে গাড়ি, কিন্তু এত ট্রাফিক চলছে সামনে দেখতেই পাচ্ছেন কত গাড়ি, তো এত গাড়ি থাকলে না এখানে আর মোমেন্টাম ধরা যায় না, স্লো হয়ে গেল, মোমেন্টাম ধরে ওঠা যায় না। এই সেকেন্ডেই উঠলো, এই 3rd-এ শিফট করলাম। প্রচুর টান, প্রচুর টান। তো আস্তে আস্তে আমরা এখন ভীমতালের পথে, ভীমতালে এসে গেছি, অনেকটা উপরে। আর সত্যি বলতে কি না, ভীমতালের লোকেশান অপূর্ব, মানে অপূর্ব এই কারণে বলছি, মানে এখান থেকে যে জায়গাটায় রয়েছে, এখান থেকে নিচে দেখা হয় প্রায় 5,000-6,000 ফিটের একটা মানে একদম খাড়াই, যাকে বলে খাদ। আর সেই খাদ থেকে জাস্ট মানে পাহাড়ের ওপরেই একটা হ্যাঙ্গিং টাইপের, যেমন অনেকটা সিকিমের নাথুলা বলছি, সিকিমে যেমন রয়েছে না, কি বলে ওটা, ছাঙ্গু লেক, যেমন হ্যাঙ্গিং লেক। হ্যাঙ্গিং মানে হচ্ছে পাহাড়ের ওপরে একটা খাঁজে আর কি, এইটাও তাই। কারণ এখন আমি জাস্ট যে পোর্শনটা আমরা পেরোলাম, পাহাড়ে একদম শুধু খাড়া চড়াই ছিল, এতক্ষণ চড়েই গেলাম, আর ভয়ঙ্কর, মানে নিচে খুব ছোটো, মানে 7,000, 6,500-7,000 ফিট মতো লাগছিলো আর কি। তো সেখান থেকে একটু নেমেছি, কিছুটা নেবে এবার এই ভীমতাল ডান দিকে পড়বে আমাদের। তো প্রচুর ট্রাফিক দেখুন, বুঝতে পারবেন
এত ট্রাফিক রয়েছে। There's an 8-minute congestion in 1 kilometer. এই যে বলে দিল 8 মিনিট কনজেশন ইন 1 কিলোমিটার, মানে জাস্ট ভীমতালটা পেরোনোর পরই কনজেশন পেয়ে যাবো আমরা ভাওয়ালি মোড় পর্যন্ত। আর এই জায়গাটা খুব বিজি রুট, মানে এই রুটটা এতটাই বিজি, এই যে ডান দিকে ভীমতাল দেখো, এই যে ডান দিকে হচ্ছে ভীমতাল। আমাদের কতটা দেখা যাচ্ছে আমি জানি না, এখানে আমি দাঁড়াতে চাইছি না কারণ রাস্তা খুবই কনজেস্টেড, এখানে দাঁড়ানো মনে হয় যাবে না। এই যে ডান দিকে দেখুন লোকে বোটিংও করছে। দিস ইজ ভীমতাল, বিউটিফুল। আর সত্যি খুব সুন্দর ভীমতাল, মানে ভাবা যায় না। আমি দেখাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করছি, দেখি দেখানো যায় যদি আপনাদের। এই হচ্ছে ভীমতাল, পুরো ডান দিকটা খুব ভীমতাল। আর নৈনিতালের মধ্যে এটাও খুব সুন্দর। এই রুটটা ডাইরেক্টলি লোকে তো আলমোড়া অনেকে কমেই যায়, কারণ এই রুটটা অতটা এক্সপ্লোর নয়। তো মানুষ নৈনিতাল হয়ে রানীক্ষেত হয়ে ওই রুটটা দিয়ে ঢুকে যায়, তো যে কারণে এইটা অতটা মানুষজন অতটা তুলনায় কম ক্রাউড। তবে খুব সুন্দর, ফ্যান্টাস্টিক, এত সুন্দর লাগছে। আর এই হচ্ছে রাস্তা এখানে এরকম। বলে দিল আসলে এই রুটে না কাচিধাম, ভীমতাল, ভাওয়ালি এই অবধি প্রচুর মানে মানুষজনের রেগুলার যাতায়াত আছে। উইকেন্ডে বিশেষ করে, আজকে তো উইকেন্ড শনিবার, তো উইকেন্ডের এই একটা রাস্তা কি মানে আজকে লোকে চলে আসে। আর আজকে ঈদ হওয়ার জন্য, ঈদের দিনের জন্য আজ হলিডে, তো দুদিনের ছুটি, তো যে কারণে আজ ভিড়টা একটু বেশিই আছে। কিছু বলার নেই, এখন বাজে 6:45 আর এই ক্যাঁচিধামের ট্রাফিকে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন 19+ মিনিট দেখাচ্ছে, জানি না কখন পৌঁছবো। এখান থেকে আরও 60 কিলোমিটার আলমোড়া। একটু একটু করে এগোচ্ছে ট্রাফিক। ক্যাঁচিধাম যেটা আছে, ক্যাঁচিধাম দর্শনের জন্য ভিড়টা মেনলি। ওই নিচে দেখা যাচ্ছে ক্যাঁচিধাম মন্দির। এক দফা করে ছাড়ছে, মানে এদিক থেকে একবার ছাড়ছে, আবার ওদিক থেকে একবার ছাড়ছে, এই করে করে এগোচ্ছে। এই যে আবার দাঁড়িয়ে গেলাম। তো এই হলো পরিস্থিতি। 6:45, কখন পৌঁছবো জানি না। এখান থেকে মনে হচ্ছে বেরোতে 20-25 মিনিট, আধ ঘন্টা মতো লেগে যাবে শুধু এখান থেকে বেরোতে। তারপর তো ডিস্টেন্স তো এমন কিছু বিশাল কিছু নয়, 50-56 কিলোমিটার দেখাচ্ছে। তো একটু মুশকিলটা হচ্ছে যে সন্ধ্যে হয়ে যাবে। এখন বাজে 6:30, এখন আমরা ক্যাঁচিধামে ফেসে আছি। দেখুন বাদিকে এই যে ক্যাঁচিধাম, হচ্ছে ক্যাঁচিধাম। আর এই যে ভিড়, কোনো ক্রাউড ম্যানেজমেন্ট নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, কিচ্ছু, কোনো মিনিমাম ক্রাউড ম্যানেজমেন্ট নেই। এবং মানে যাতা অবস্থা, যে যেখানে পারছে গাড়ি পাক করে লাস্ট 2.5 কিলোমিটার ধরে এইভাবে ট্রাফিক কেটে 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 এলাম। মানে পাক্কা 45 মিনিট লাগলো, এখনও 7 মিনিট, এখানে 6 মিনিট প্লাস দেখাচ্ছে এখনও। ইটস ভেরি ব্যাড। এখন দেখলাম 2-3টে পুলিশ অফিসার যাচ্ছে, গিয়ে ওই গাড়ির যে হুইল লক হয়, হুইল লক নিয়ে যাচ্ছে। মানে সাইডে যেগুলো পার্কিং করেছে 2-4টেকে দেবে আর কালেকশান হবে কিছু। সন্ধে হব। আর এখন আমরা অনেকটা এগিয়ে এসেছি, এখনও আলমোড়া এখান থেকে 30 কিলোমিটার, প্রায় আরও 40-45 মিনিট তো লাগবেই। ওয়াও, আহা হা, রাস্তাটা দেখো গো, ওয়াও, অপূর্ব অপূর্ব। আর পাশ দিয়ে বয়ে চলেছে সরাইউ নদী। এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। এই সামনে দেখুন রাস্তা, গাড়ি যাচ্ছে একদম পাহাড়ের গা কেটে, কিন্তু এগুলো সব না, সব হচ্ছে ল্যান্ডস্লাইড প্রোন জোন, পুরো সাদা সাদা হয়ে আছে জায়গাগুলো।
পাহাড়ের গাগুলো পুরো দেওয়ালের মতো সাদা সাদা, অর্থাৎ ধসে নেমেছে পাহাড়। এখানে রাস্তাটাও খারাপ হবে, আমি এক্সপেক্ট করছি এই অংশের রাস্তাটাও খারাপ হবে, ভালো হবে না। যদিও এখন সারি দিয়ে থাকতে পারে, কারণ রাস্তার এই অংশটা রাস্তা বেশ ভালো হয়ে গেছে দেখছি। হ্যাঁ, নতুন রাস্তাটা এখানে ঠিক করেছে আর বেশ সুন্দর হয়ে গেছে। ওয়াও, বিউটিফুল, অপূর্ব লাগছে কিন্তু এই জায়গাটা, না? বাহ, কি লাগছে গো ভিউ। দেখুন, কালকে আমরা রাত্রিবেলা 8:30 পৌনে 9টার সময় পৌঁছেছি, আর ভিডিও কেন করা হয়নি তার কারণ হচ্ছে এসে প্রচুর সমস্যায় পড়ে গেছিলাম। আমাদের 11টা বুকিং ছিল একটা হোমস্টেতে, এখানে আমি পরে সব ডিটেলসে বলবো। আমরা ভীষণভাবে ফেসে গেছিলাম রাত্রিবেলা, এরকম একটা 8:30টার সময় এরকম একটা আলমোড়া থেকেও আরও 10 কিলোমিটার ভেতরে। এই জায়গাটার নাম দেখুন, এই যে পেছনে আমরা দেখতে পাবেন, এই যে দেখাচ্ছি, এই যে কাসার দেবী টেম্পল মাঠ, এই জায়গাটার নাম হচ্ছে মাঠ কাসার দেবী টেম্পল। এটা আলমোড়া থেকেও 10 কিলোমিটার ইন্টিরিয়ার, একদম হিল টপ। আর এই জায়গায় একটা 1-1.5 বছর বাচ্চাকে এরকম রাত্রি 8:30টার সময় এসে, যেখানে পুরো রাত তখন নিশুতি পাহাড়ে, রাত্রি 8:30-9টা মানে হচ্ছে নিশুতি রাত। তো এখানে এসে এমন ফেসে গেছি, এবং আমাদের বুকিং ডিনাই হয়ে গেছিলো। জানা গেল যে হোমস্টে তারা কোনো বুকিং পায়নি, তারা ওই রুম অন্য কাউকে অ্যালট করে দিচ্ছে। আমি এই ব্যাপারে ডিটেলস একটা ভিডিও করব। 11টা থেকে সবাই সাবধান, সবাইকে বলছি সাবধান থাকবেন 11টা থেকে। আর এই কেন কীভাবে কী হয়েছিল পুরো ডিটেলস আমি বলবো। আর এইসব চক্করে কালকে আমরা ভিডিও একদমই করতে পারিনি, হ্যাঁ, এবং কীভাবে অ্যাডজাস্ট হয়েছিলাম সব আমি পরে ধীরে ধীরে বলবো, পরবর্তী এপিসোডে বলবো। আর আজকের এপিসোড এখানেই খতম করছি। আমাদের এই জায়গাটা ভিজিট করার ছিল। কেন ভিজিট করার ছিল সেটা বলে দিই। এই জায়গাটা এটা হচ্ছে না, এটা পৃথিবীর 3টে খুব অন্যতম জায়গার মধ্যে একটা আছে পেরুর মাচু পিচুতে, একটা আছে ব্রিটিশ আইল্যান্ডে স্টোন হেঞ্জ যেটা বলে না, স্টোন হেঞ্জের বড় বড় মূর্তি, ওই জায়গা। আর তৃতীয় হচ্ছে এই কাসার দেবী। এইখানে এই কাসার দেবী টেম্পলের এখানেই কিন্তু স্বামী বিবেকানন্দ কয়েক মাস তপস্যা করেছিলেন, এবং এই জায়গাটা নাকি বলা এটা হিলিং পয়েন্ট। এইখানে বিল গেটসও বোধহয় এখানে এসেছিলেন, এসে এখানে ঘুরে গেছেন। এই জায়গাটা খুব ফেমাস এই কারণে, পৃথিবীর 3খানা স্থান আছে এখানে ভ্যান অ্যালেন বেল্টের যে রেডিয়েশন সে সবথেকে বেশি অ্যাক্টিভ, তার মধ্যে এটা একটা জায়গা। তো এই কারণে এই জায়গাটা চুজ করা। আর আমরা এমনিও একটু ভিড়ভাড়টায় থাকতে পছন্দ করি না। তো আমি পরবর্তী একটা 11টা এক্সপিরিয়েন্সের টোটাল ভিডিও করবো, সেটা সব বলবো। আর আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি, পরের এপিসোডে আমরা দেখাবো এখান থেকে কোথায় যাচ্ছি, কী করছি। সঙ্গে থাকুন। আর কাসার দেবী মন্দিরেও ঘুরবো, সেটা এই এপিসোডে রাখছি, নাহলে এপিসোড লম্বা হয়ে যাবে। নেক্সট এপিসোডে বলবো। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।